শুভ সন্ধ্যা। My friends, am I audible? Am I audible and visible? Am I audible and visible? I am visible as I see. Am I audible? Am I audible? Yes, I am audible. Very sorry. আবার বুঝতে পারলাম না, আবার ডেস্কটপ থেকে ট্রান্সমিশনটা আবার হ্যাম্পার হচ্ছে কেন? আমি হ্যান্ডসেট থেকে যেতে বাধ্য হচ্ছি। থ্যাংক ইউ। আমি hope I am audible and visible. আমি শুরু করছি। If not audible, please use your earphones. আমি শুরু করছি আজকে। হ্যাঁ, আজকে অনেকগুলো ফলস ন্যারেটিভ, যেটা ইসলামিস্ট ডিস্টোরিয়ানসরা এবং কমিউনিস্ট বা মার্কসিস্ট ডিস্টোরিয়ানসরা তৈরি করেছে এবং প্রচার করে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। যেমন তিতুমির খুব বড় বিপ্লবী ছিলেন, স্বাধীনতা সংগ্রামী, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এরকম সব ন্যারেটিভ আছে, ওটা আলোচনা করব। ওয়াহাবি আন্দোলনটা কি, আর সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার জন্মলগ্ন থেকে ইসলামিস্টদের কি যোগাযোগ, কেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার জন্মলগ্ন থেকে কি যোগাযোগ, কেন যোগাযোগ, ইসলামীদের সঙ্গে কমিউনিস্টদের যোগাযোগের রুটটা কোথায়, রহস্য কোথায়। আর এই যে ইসলামিস্টরা কেন মূর্তি ভাঙে, এই রহস্যের কারণটা কি। আর ওরা যে বলে যে বখতিয়ার খিলজি এসেই একদম সেন বংশকে ধ্বংস করে দিল, মাত্র 17 জন ঘোড়সওয়ার এসেই গোটা বঙ্গদেশ বিজয় করে নিল সেন বংশের হাত থেকে, এটা কতখানি সত্য। প্রমাণ করার চেষ্টা করে যে বাঙালি হিন্দু সেন বংশ কত দুর্বল ছিল, কাপুরুষ ছিল, এটা কতখানি সত্য। আর একটা জিনিস প্রচার করে, মুসলমান শাসকরাই বাংলা ভাষার উন্নতি করেছে, এটা কতখানি সত্য। হোসেন শাহের রাজত্বে চৈতন্যদেবের কি অবস্থা ছিল, এটা নিয়ে একটু কথা বলব। আর একটা জিনিস দেখবেন, আর্য আক্রমণ তত্ত্ব নিয়ে ইসলামিস্ট স্কলাররা ঠিক যে ভাষায় কথা বলে সমর্থন সূচক, মার্কসিস্ট ঐতিহাসিকরা একই কথা বলে, কারণটা কি। অথচ এই তত্ত্বটা একটা ফলস ফেব্রিকেটেড তত্ত্ব। এটা ব্রিটিশ প্রথম শুরু করেছিল তাদের সাম্রাজ্যের স্বার্থে, এবং পৃথিবীর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে এটা লাথি মেরে বের করে দিয়েছে এই তত্ত্বটাকে। এ নিয়ে কথা বলতে গেলেই লাথি মারবে, এটা মিথ্যা তত্ত্ব।
আর একটা গল্প খুব বলা হয় যে নজরুলেরই নোবেল প্রাইজ পাওয়ার কথা ছিল, এটা রবীন্দ্রনাথ কায়দা করে নিজে নিয়ে নিয়েছে। এটা কতখানি সত্য? আরেকটা গল্প, ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির সময় যখন এটা তৈরি করছিল আশুতোষ মুখার্জি, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এরা নাকি খুব অপোজ করেছিল। এই গল্পটা কতখানি সত্য? আর এই যে ইসলামে একটা মুক্তির তত্ত্ব, ভারতের জনগণকে তারা মুক্তি দিয়েছে, জাতপাতের বন্ধন থেকে মুক্তি দিয়েছে, এটা কতখানি সত্য? এটা কতখানি সত্য? এটা কতখানি সত্য? Am I audible? এই জিনিসগুলো নিয়ে আজ আলোচনা করব। এই যে পৌত্তলিকতা নিয়ে ইসলামের যে কথাবার্তা কতখানি যুক্তিসঙ্গত, এইগুলো নিয়ে। আর তার আগেই একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা একটু আলোচনা করে নিই। এগুলো আলোচনা করব, প্রশ্নটা আগে করে নিই। এক বন্ধু অমিতেশ চন্দ্র একটা প্রশ্ন করেছে যে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষের ইম্প্যাক্টটা কি, এ নিয়ে একটু আলোচনা। এটা খুব বড় সাবজেক্ট, বৌদ্ধ ধর্ম নিজেই একটা খুব বড় সাবজেক্ট, আর তার ইম্প্যাক্ট অন ভারতবর্ষ এবং মানব সভ্যতার উপরে তা আরও অনেক বড় সাবজেক্ট। আমি অতখানি আলোচনা করা সম্ভব নয়, তো ছোট করে একটা জিনিস, কয়েকটা পয়েন্টস বলে রাখি, পরে আলোচনা করবো। এক সময় বৌদ্ধ ধর্ম নিয়ে কথা বলেছি, অ্যাপ্লাইড জায়গাটা আজকে একটু আলোচনা করে নেব যখন প্রশ্নটা তুলেছেন আপনি। একটা জিনিস বলে রাখি, সম্রাট অশোক বুদ্ধের 100 বছর পরে যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, সম্রাট অশোক, এবং প্রচার করতে শুরু করলেন তার গোটা সাম্রাজ্যে, তখন তিনি কি তার সেনাবাহিনীকে ডিসম্যান্টেল করেছিলেন? না, উনি সেনাবাহিনী ডিসম্যান্টেল করেননি। সেনাবাহিনীকে বিহাইন্ড দ্য কার্টেন অক্ষতই রেখেছিলেন, এবং অক্ষত রেখেছিলেন বলেই, তার সেই ফিজিক্যাল মাইন্ডটা ছিল বলেই তিনি অহিংসার ধর্ম, প্রেমের বাণী, বৌদ্ধ ধর্ম প্রচার করতে পেরেছিলেন। গোটা সাম্রাজ্যে কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি। এটা ঐতিহাসিক সত্য, ঐতিহাসিক সত্য। আর একটা ঐতিহাসিক সত্য হচ্ছে এই যে ভারতবর্ষের ইম্প্যাক্টের একটা বড় জায়গা হচ্ছে তিনি তার সেনাবাহিনী অক্ষত রাখলেন। যত করদ রাজ্যগুলো ছিল এবং প্রজাদের মধ্যে, সেখানে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করলেন। ইতিহাসের দিক থেকে বলি, উত্তর ভারতবর্ষ, মধ্য ভারতবর্ষের সমস্ত ছোট ছোট রাজাদের একসময় বড় বড় অস্ত্রের কারখানা ছিল। সমস্ত আয়রন ওর তারা এক্সট্রাক্ট করত, এবং তাদের দেশীয় পদ্ধতিতে তারা উচ্চ মানের স্টেনলেস স্টিল তৈরি করত। সেই স্টেনলেস স্টিল দিয়ে খুব উচ্চমানের অস্ত্র তৈরি হতো, যে অস্ত্রগুলো বিদেশে এক্সপোর্ট হতো। এই যে দামাস্কাস সোর বলে যে পৃথিবীব্যাপী একটা বিখ্যাত সোরের কথা শুনি আমরা, দামাস্কাস থেকে গোটা ওয়েস্ট এশিয়া এবং ইউরোপে বিক্রি হতো, তার উৎস ছিল আমাদের ভারতবর্ষ। এখানে হতো ম্যানুফ্যাকচার, ওটা এক্সপোর্ট হয়ে চলে যেত। দামাস্কাস ভেরি
ভেরি ফাইন, ভেরি সফিস্টিকেটেড, ভেরি শার্প ওয়েপন, দামাস্কাস সোর্ড। তার প্রোডাকশনটা হতো ভারতবর্ষে, স্টেনলেস স্টিল। মানে আজকের হিস্টোরিয়ানস অফ সায়েন্সরা, একদম সায়েন্সের লোকেরা অ্যাকসেপ্টই করে নিয়েছে যে এই পৃথিবীতে স্টেনলেস স্টিলের আবিষ্কর্তা ভারতবর্ষ। এই যে অস্ত্র প্রোডাকশনগুলো, অস্ত্রের ব্যবহার, যুদ্ধবিদ্যা জনগণের মধ্যে বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে ইফেক্ট অফ বুদ্ধিজম। এবং অশোকের পরবর্তীকালে যে ইফেক্টটা হলো, ভারতবর্ষের বাউন্ডারি ডিফেন্সলেস হয়ে গেল। ডিফেন্সলেস বাউন্ডারি বাইরের শত্রুকে ইনভাইট করলো, আমন্ত্রণ করলো ভারতবর্ষকে আক্রমণ করার জন্য। ভারতবর্ষ এটা প্রতিরোধ করতে পারলো না। এটা বুদ্ধিজীবীর একটা নেগেটিভ জায়গা। আরেকটা জায়গা বলি, এই এই যে অস্ত্রহীনতা, এটা কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রের বিধান নয়। বিধান নয় বলেই সেখানে ওই দেবী দুর্গার হাতে 10 হাতে এত অস্ত্রের সজ্জা আছে প্রয়োজনে, কৃষ্ণের হাতে চক্র আছে, এগুলো আছে। অস্ত্রের প্রয়োজন হয় সমাজ এবং রাষ্ট্রকে রক্ষা করার জন্য। এবার ওরা যে এই যে বৌদ্ধরা বলে যে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষের যে জাতপাত ছিল, সেই জাতপাতের বিরুদ্ধে একটা বিদ্রোহ, কথাটা সত্যি। হ্যাঁ, সেই সময় হিন্দু ধর্মের মধ্যে জাতপাত এসে গেছিল, অনেক বেশি পচন ধরে গেছিল। কিন্তু পচন এসেছিল বলেই সিস্টেমগুলোকে পুরো ডিসকার্ড করতে হবে, এটা কোনো মানে হয় না। প্রয়োগে ভুল ছিল। কারণ তখন জাতপাতের সিস্টেমটা ছিল মোবাইল সিস্টেম। তখন ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হতো না, তার আগে, বা ক্ষত্রিয় ছেলেই ক্ষত্রিয় হতো না, রাজার ছেলে রাজা হতো না। যোগ্যতা অনুযায়ী, বৃত্তি অনুযায়ী এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা বদ্যি এগুলো সব হতো। বদ্যির ছেলেই বদ্যি হতো না, ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হতো না যদি যোগ্যতা না থাকতো। ব্রাহ্মণের ছেলে পড়াশুনো, শিক্ষকতা না করলে, পণ্ডিত না হলে ব্রাহ্মণ হতো না। ক্ষত্রিয়ের ছেলে যুদ্ধবিদ্যা না শিখলে ক্ষত্রিয় হতো না। মোবাইল সিস্টেম, একটা প্রফেশন রিলেটেড একটা সিস্টেম। পরবর্তীকালে এই সিস্টেমটা অসিফাইড হয়ে যায়, প্রস্তরীভূত হয়ে যায়। অযোগ্য হলেও ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়ে গেল। পড়াশুনো নেই, বিদ্যা নেই, জ্ঞান নেই, উইজডম নেই। দুটো হয়তো শ্লোক মুখস্থ করেছে, শ্লোকের মানে বোঝে না, তবু সে ব্রাহ্মণত্ব ফলাচ্ছে। একসময় সমাজে পচন ধরে গেল। হ্যাঁ, এই সময় এই জাতপাত প্রথাটা অনেক ক্ষতি করেছে ভারতবর্ষের বৃহত্তর সমাজের। সেই সময় বৌদ্ধ ধর্মের এই উত্থানটা কোয়াইট স্বাভাবিক ছিল। কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যেও তো পচন এসে গেল, এর মধ্যে ভাঙন ধরে গেল, হিনজান, মহাযান, কত কিছু। এবং আরেকটা সর্বনাশ হলো, এই হাজারে হাজারে নারীরা সন্ন্যাসিনী হয়ে গেল অল্প বয়সে। মানুষের একটা জৈবিক চাহিদা থাকে, ফলে এই সন্ন্যাসীদের যে বিভিন্ন ক্যাম্পস, আশ্রমে ব্যভিচার, হাজারে হাজারে ছেলেরা যেমন সন্ন্যাসী হয়ে গেল, হাজারে হাজারে মেয়েরা সন্ন্যাসিনী হয়ে গেল, মংস হয়ে গেল। কিন্তু ব্যভিচার, সমাজে ম্যারেজ নেই, অথচ চাইল্ডের প্রেগনেন্সি আসছে, চাইল্ড বার্থ হচ্ছে, সমাজে একটা ব্যভিচার এসে গেল। সব কিছু নিয়ে একটা হচ্ছে ভারতবর্ষের প্রান্ত দিয়ে বিদেশ শত্রুরা প্রবেশ করছে, আর সমাজে এই পচন ধরে গেছে। এই সব কিছুর জন্য ভারতবর্ষের মধ্যে, যেখানে তার অরিজিন, সেখানেই বৌদ্ধ ধর্ম আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে গেল। একটা বড় অংশ আবার হিন্দুত্বে ব্যাক করে গেল, সনাতন ধর্মে ব্যাক করে গেল, আর একটা অংশ পরবর্তীকালে ইসলামে চলে গেল।
সেই অর্থে ভারতবর্ষের মধ্যে বৌদ্ধ ধর্মের খুব বেশি উপকার নেই। যে উপকারটা আছে ভারতের বাইরে, চীন থেকে আরম্ভ করে আপ টু ওদিকে কম্বোডিয়া, ওদিকে মঙ্গোলিয়া, এইসব জায়গাতে, কারণ সেখানে সেই অর্থে কোনো কোনো রিলিজিয়ান ছিল না, ধর্ম ছিল না। মানে যেখানে কিছু না ছিল সেখানে এটা কাজের কাজ দিয়েছে। যেখানে অলরেডি আমাদের সনাতন ধর্ম ছিল তার রিপ্লেসমেন্টে বেটার কিছু বৌদ্ধ ধর্ম দিতে পারেনি। তো কি হলো জিনিসটা, পরবর্তীকালে ইংরেজরা এই সম্রাট অশোক এবং বৌদ্ধ ধর্মকে খুব বড় করে প্রচার করতে শুরু করলো। তার কারণটা হচ্ছে এই অহিংসার বাণী ওরা একটা জিনিস প্রচার শুরু করলো যে ভারতবর্ষের মানুষেরা হচ্ছে হিন্দু, বৌদ্ধরা এরা হচ্ছে অহিংস, অহিংসা এদের ধর্ম, অস্ত্র ধারণ করা তাদের ধর্ম নয়। এইটা প্রচার করা শুরু করলো। কারণ তারা এটা প্রচার করলো যে ভারতের লোকের অস্ত্র ধারণ করাটা তার ধর্মের বিরুদ্ধ, তাদের উচিত নয়। এইটা প্রচার করে তারা ভারতবাসীকে নিরস্ত্র রাখতে চাইল। এটাই তোমাদের ধর্ম, অস্ত্র না ধারণ করা। অথচ ইংরেজরা দেশ শাসনের জন্য, দখলের জন্য তারা অস্ত্র ধারণ করবে, কিন্তু ভারতবাসীর না, তোমরা তো সনাতনী, তোমরা তো হিন্দু, তোমরা তো বৌদ্ধ, তোমাদের অস্ত্র ধারণ করা উচিত নয়, এ তোমাদের ধর্ম। এই জ্ঞান দেওয়া শুরু করলো। এই স্বার্থে ওরা বৌদ্ধ ধর্ম এবং অশোককে বড় করে প্রচার করতে শুরু করলো, যেটা পরবর্তীকালে গান্ধী এবং গান্ধীবাদীরা প্রচার করলো নিজেদের স্বার্থে। আর ব্রিটিশের এজেন্সিগিরি করতে, দালালি করতে গেলে এই সম্রাট অশোক এবং বুদ্ধকে প্রচার করতে হবে তাদের ধান্দাবাজিকে জাস্টিফাই করার জন্য। আরেকটা জিনিস বলে রাখি, বৌদ্ধ ধর্ম পৃথিবীর যে সমস্ত প্রান্তে প্রচারিত হয়েছে তার আগেই সেই ল্যান্ডসগুলো অলরেডি মানে সনাতন ধর্ম প্রাইমড হয়েছিল, একটা প্রাইমিং হয়ে আছে, ব্যাকগ্রাউন্ডগুলো, সয়েলগুলো ম্যাচিওর হয়ে আছে উইথ সনাতন ধর্ম। সেই সনাতন ধর্ম স্নাত ল্যান্ডসগুলো সে একদম ওদিকে ভূমধ্যসাগর, ওয়েস্ট এশিয়া, আফগানিস্তান, ওদিকে মঙ্গোলিয়া, কম্বোডিয়া, লাও, সর্বত্রই সনাতন ধর্ম অলরেডি প্রচারিত, আপ টু ইন্দোনেশিয়া, সব জায়গাতেই এটা অলরেডি প্রচারিত। সেই ব্যাকগ্রাউন্ডেই প্রচারিত হয়েছিল বৌদ্ধ ধর্ম, যে রুটটা আগেই তৈরি হয়ে আছে এবং যে ল্যান্ডটা আগে প্রাইমড হয়ে আছে। সনাতন ধর্মে তারা স্নান করে আছে, বসে আছে। সুতরাং নতুন কোনো জায়গা, নতুন কোনো ল্যান্ডে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়নি। আমি এই বলে ছোট করে শেষ করছি এই প্রশ্নের উত্তরটা। এবার আসছি আমি পরপর কয়েকটা জায়গাতে, হ্যাঁ হয়ে গেছে অনেকটা মিনিট। এবার আজকে ছোট ছোট করে কয়েকটা জায়গা বলে যাই। আজকে বোধহয় ট্রান্সমিশনটা ভালো হচ্ছে না, জানি না কোথায় ডিফেক্ট হচ্ছে, পরে দেখে নেবো আমি। হোপ someone is listening to me. এবার আসছি আমি এই যে দুটো শব্দ আসবে, আশ্রব এবং আতরাফ, এই দুটো শব্দ আসছে। দুটো শব্দ, আশ্রবটা হচ্ছে এরা হচ্ছে মুসলমানদের যারা উচ্চ বর্গের, উচ্চ শিক্ষিত, ধনী, সম্ভ্রান্ত, এরকে আশ্রব বলা হয়। আর আতরব হচ্ছে যারা নিম্ন বর্গের, জোলা, চাষি, এদেরকে আতরব বলা হয়। এটা মনে রাখুন, এটা পরে ডিসকাশনে লাগবে এটা আমাদের। তিতুমির সম্বন্ধে একটু কথা বলি। তিতুমির সম্বন্ধে খুব প্রশংসা করা হয়। তিতুমির নাকি মহান বিপ্লবী ছিলেন, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। হোয়াট ওয়াজ তিতুমির অ্যাকচুয়ালি? তিতুমির কি ছিল একটু পড়ে শোনাই। তিতুমির কি ছিলেন একটু বলে চলে যাব। তিতুমির ছিলেন বেরেলভির একজন সঙ্গী। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার চাঁদপুর শহর থেকে তার সারিয়ায় ফিরে যাওয়ার মিশন শুরু করেন।
মুসলমানদের মধ্যে ধুতি পরা এসব বন্ধ করতে এবং আরবি নামকরণ, গোঁফ ছাটা, দাড়ি রাখা শুরু করতে উঠে পড়ে লাগেন। তিনি সারিয়া অনুসারে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুদের সাথে মুসলমানদের একসাথে পাত পেড়ে খাওয়া বন্ধ করে দেন। তিতুমিরের লোকেরা দরগায় দরগায় দেশজ সমন্বয়বাদী ইসলামের আচার অনুষ্ঠান বন্ধ করার জন্য উপদ্রব তৈরি করতে থাকেন। দেশজ সমন্বয়বাদী মুসলমানরা স্থানীয় জমিদারদের কাছে তিতুমির ও তার দলবলের নামে অভিযোগ করে। জমিদারেরা তিতুমির চালিত এই উপদ্রবকারীদের বিরুদ্ধে শায়েস্তা করতে তাদের দাড়ির উপর কর আরোপ করেন। সংঘাত আরও তীব্র হতে থাকে। অবশেষে ব্রিটিশ বাহিনী তিতুমিরকে হত্যা করে। এই হচ্ছে তিতুমির। কারণ তখন এই তিতুমির তখন ওই যে দুটো সম্প্রদায় গড়ে উঠেছে, আশারফ এবং আশারফ, একটু ওখানটা বলে রাখি, এইসব ব্যাপার স্যাপারে আশারফ মুসলিমদের পছন্দ ছিল না। এই যে যারা এই হিন্দু থেকে মুসলমান হয়েছে অথচ আচরণটা রয়ে গেছে হিন্দুদের মতো। হিন্দু দেবদেবীও পুজো করেন, আবার আল্লাহকেও পুজো করেন। আর আদের বেশভূষা সেই ধুতি, গামছা এইসব আছে। মেয়েদের নাম হিন্দু নামের মতো, ছেলের নাম হিন্দু নামের মতো রয়ে গেছে। তারা আল্লাহকে আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে অসংখ্য দেবদেবী আছে তাদের মতোই আরেকজন বলে পুজো করে। এইটা তিতুমিরের পছন্দ হয়নি। তিতুমির হচ্ছে উগ্রবাদী, একদম আরব ল্যান্ডের কালচার ঢোকাতে চায় আরবের, এবং তাদের কাছে এই যে হিন্দু দেবদেবী হচ্ছে একদম ধ্বংস করতে হবে। এই হচ্ছে গ্রুপের লোক, এই হচ্ছে তিতুমির। তিতুমির সম্বন্ধে অনেক কিছু আছে, সবটা পড়ার এখন সময় নয়। এবার তিতুমির সম্বন্ধে একটু বলে গেলাম। এই যে এই তিতুমিরকে তারা, যেহেতু ইংরেজের সঙ্গে যুদ্ধ হয়েছে, এটাকেই এই ইসলামিস্ট ডিস্টোরিয়ানস, হিস্টোরিয়ান নয়, ডিস্টোরিয়ান, ইতিহাসকে ডিস্টর্ট করে, তাদেরকে ডিস্টোরিয়ান বলি। তারা এবং মার্কসিস্টরাও এই গল্পটা খুব প্রচার করে, তিতুমিরের গল্পটা। ওয়াহাবি আন্দোলনটা নিয়ে একটু বলি। হোয়াট ইজ ওয়াহাবি আন্দোলন? দুর্ভাগ্য আমাদের হিন্দু স্কলাররা বা যারা, আর আমরা কোরআনটা পড়াশুনো করিনি। কোরআনটা পড়াশুনো করলে কোরআনের মধ্যেকার ফন্দিগুলো কি আছে, কোথায় কি ট্র্যাপগুলো আছে, কারসাজিগুলো আছে বোঝা যাবে। সেগুলো তো পড়ি না। এই বামেদের যুগে মনে আছে আমার 1990 যখন আমি আরজিকর মেডিকেল কলেজে, তখন তো সব ডাক্তারবাবুরা সব কমিউনিস্ট হয়ে গেছে, মার্কসিস্ট হয়ে গেছে। তারা এই প্রচার করছিল যে কোরআন হচ্ছে একদম খুব সেকুলার জায়গা, ইসলাম খুব সেকুলার। তো একদিন কলেজ স্ট্রিট থেকে মোটামুটি ওপার বাংলার তৈরি করা 100 কোরআন নিয়ে এসে বিলি করতে শুরু করলাম যে তোরা বল আমাকে কোরআনে কোনখানটা আছে সমন্বয়বাদ বা ধর্মনিরপেক্ষতা, কোনখানটায় আছে। দুর্ভাগ্য হচ্ছে এই যে কিছু না পড়ে বড় বড় কথা বলা, এইগুলো। এবার আমি আসছি তিতুমিরের পরে ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলনটা কি? ওয়াহাবি আন্দোলন ওয়াহাবি আন্দোলনটা হচ্ছে, একটু পড়ে রাখি, ওয়াহাবি এই একই সময়ে হাজি শারিয়তুল্লাহর নেতৃত্বে একই রকম একটা আন্দোলন প্রসিদ্ধি লাভ করে, যার নাম ফারায়েজি আন্দোলন। ফারায়েজিরা বেরেলভি বা তিতুমিরের চেয়ে অধিকতর কৌশলী ছিল এবং সাধারণত সরাসরি জিহাদের ডাক এড়িয়ে চলত। তারা হিন্দু জমিদারদের বিরুদ্ধে মুসলমানদের মনকে বিষাক্ত করতে শুরু করল। ফয়েজি আন্দোলন 20 শতক অবধি অব্যাহত থাকে। 1905 সালে যখন বঙ্গভঙ্গের প্রশ্ন ওঠে, তখন তারা ঢাকার নবাব সাহেব সালিমুল্লাহকে বিভাগ করার পক্ষে সমর্থন জানান। উল্লেখযোগ্যভাবে নবাব সালিউল্লাহ পরের বছর
1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন করেন। মুজিব যে আদর্শিক পটভূমির বিবৃতি তার 3য় অধ্যায়ে তার আত্মজীবনীতে লিখেছে, সেটা হচ্ছে কি লিখেছেন, মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে, তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই, সুযোগ পেলেই বিদ্রোহ করত। ওয়াহাবি আন্দোলন কি করে শুরু হয়েছিল? হাজার হাজার মুজাহিদরা বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যে জেহাদে শরিক হয়েছিল, তিতুমিরের জেহাদ, হাজি শারিয়তুল্লাহর ফারায়েজি আন্দোলনের সম্বন্ধে আলোচনা করেই আমি পাকিস্তান আন্দোলনের ইতিহাস বলতাম। এই জায়গা থেকে মুজিবুর রহমান তাদের এই যে তার রাজনীতির রসদ পেয়েছে। আরো সহজ করে বলি ইতিহাস থেকে, আরো ব্যাকগ্রাউন্ডটা বলি আমি। ইংরেজরা মুসলমানদের হাত থেকে ক্ষমতা দখল করেছিল, সেটা 1757, তাই তো? অর্থাৎ কাদের হাত থেকে? মুসলিম যারা যারা এ বংশ, বাবরের বংশ, যেটা বংশ থেকে ওরা নিল। এইটা সারা ভারতবর্ষে মুসলমানদের মধ্যে একটা দুঃখের কারণ হলো। তারা বলল, ভারতবর্ষ তখন মুসলমানরা বলল যে আমরা খ্রিস্টানদের অধীনে থাকাটা আমাদের কাছে খুব লজ্জার, এটা পাপ। খ্রিস্টানদের রাজত্ব মানে ইসলামের রাজত্ব নয়, ইসলামের আল্লাহ রাজত্ব নয়। দলে দলে তারা ভারতবর্ষ থেকে পশ্চিমে চলে যায়। পশ্চিমে গিয়ে তারা শেল্টার চায় আফগান বাদশার আন্ডারে। আফগান বাদশাকে বলে, তোমরা আমাকে সাহায্য করো, আমাদের সাহায্য করো, আমরা ব্রিটিশকে উৎখাত করে আবার দিল্লি দখল করব। এ হচ্ছে ইতিহাস। এই যে এখান থেকে যারা চলে গেল বাইরে, এদেরকে বলে মুজাহিদ। কিন্তু তখন আফগানিস্তানের এই বাদশাহ এই বলল যে আমার এই সাহস নেই, কারণ আমার বাহিনী খুব ছোট, আমার পক্ষে তোমাদের সাহায্য করতে গিয়ে ইংরেজদের চক্ষুশূল হওয়াটা খুব রিস্কি হবে, তারা সাহায্য করতে পারেনি, তোমরা এখানে থাকো, চাষবাস করো, এগুলো করো। তখন এই যে মুজাহিদরা, দে ওয়েন্ট ভায়া তাসকন আপ টু মস্কো। তখন মস্কোতে তখন জারের রাজত্ব, যারও আশা দিয়েছিল কিছু তারা সাহায্য করবে, হলো। এই হচ্ছে রুটটা তৈরি হয়েছিল, মুজাহিদদের রুট, ভারত, কাবুল, তাসখান্দ হয়ে মস্কো, এই যে রুটটা তৈরি হয়েছিল। পরবর্তীকালে যখন ইউএসএসআর তৈরি হলো, কমিউনিস্ট রেভলিউশন হলো, তখন এই লিঙ্কেজগুলো ছিল। তখনও পর্যন্ত কমিউনিস্ট রাশিয়াও চেয়েছে, তারাও যেমন জার চায়নি ভারতবর্ষ ইংরেজদের অধীনে থাক, কমিউনিস্ট রাশিয়াও চায়নি যে ইংরেজরা এখানে থেকে ওয়াহাবি আন্দোলন, প্রকৃত নাম তারিকাই মোহাম্মদিয়া, বিভিন্ন নাম আছে, এগুলো আমি খুব ভালো বুঝি না। এইটা লিঙ্কেজ থাকে। এবং পরবর্তীকালে যখন নরেন ভট্টাচার্য, দ্যাট ইজ এম.এন. রায়, যখন তাশখন্দে সিপিআই তৈরি করলেন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তখন দেখবেন তার মেম্বারদের মধ্যে প্রথমে আছে এম.এন. রায় এবং তার দ্বিতীয় স্ত্রী, রাশিয়ান ওয়াইফ, আর বিপ্লবী চট্টোপাধ্যায় এবং তার 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 রাশিয়ান স্ত্রী, আর সবাই দেখবেন মুসলিমস। তারা এই গোষ্ঠীর, এই যে মুজাহিদ গোষ্ঠীর সবাই, তাদের উদ্দেশ্য ছিল কিন্তু এই কমিউনিস্ট রেভলিউশন না, ভারতবর্ষের কমিউনিস্ট রেভলিউশন না, জনগণতান্ত্রিক বিপ্লব করা নয়। উদ্দেশ্য ছিল, এই যোগাযোগের উদ্দেশ্য ছিল যে এইভাবে সাহায্য পাবো, আমি মস্কোর সাহায্য পাবো, পেয়ে আমি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমি ভারত দখল করে আবার আমি দিল্লির সিংহাসনটা পাবো। এই হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ কমিউনিস্টদের লিঙ্কেজ টু এই যে মুসলিম এক্সট্রিমিস্ট বলি, বা এই যে
মুজাহিদ বলি, এদের সঙ্গে লিঙ্কেজ টু দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ফ্রম দি ভেরি ডেজ অফ বার্থ অফ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এবং কমিউনিস্টদের এই যে ইসলাম প্রীতি এবং ইসলামিক টেরোরিস্ট প্রীতি, এটা সিপিআই এর জন্মলগ্ন থেকে, কমিউনিস্ট পার্টির জন্মলগ্ন থেকে। আমি একটু বোঝাতে পারলাম? আপনার যদি ইতিহাসটা কমিউনিস্ট পার্টির, ভারতের কমিউনিস্ট পার্টির সিপিআই জন্মের কথাটা পড়েন, আপনি কথাগুলো পেয়ে যাবেন সেই দিন থেকে। এইবার এই হচ্ছে এদের ইতিহাস। এইবার আমি আর এই এইবার হচ্ছে কি, এই যে ওয়াহাবি আন্দোলনটা কি? আন্দোলনটা হচ্ছে হ্যাঁ, ওই নামটা, প্রকৃত নাম হচ্ছে তারিকাই মোহাম্মদিয়া। অর্থাৎ এই যে কিছু কিছু এই যে সুফি সম্প্রদায়ের লোকেরা তাদের পূর্বপুরুষদের কালচারটাকে ধরে রেখেছে। এই যে যেমন নজরুল, সুফি সম্প্রদায়ের নজরুল, উনি কালী পুজোও করতেন, শ্যামাসঙ্গীতও গাইতেন। এইগুলো কিন্তু ওয়াহাবি কালচারে অ্যালাউড না। ওয়াহাবি কালচার হচ্ছে পিওরেস্ট আরবিয়ান ইসলাম, একদম কোরআন ফলো করো। সেখানে কোনো দেবদেবীর মূর্তি থাকবে না, সেখানে অন্য কোনো ধর্মের কোনো স্থান নেই। এই হচ্ছে এক্সট্রিমিজম, এই হচ্ছে ওয়াহাবি কালচারের জায়গা, ওয়াহাবি কালচারের জায়গা। এবার আমি আসছি আরেকটা জায়গাতে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, এই যে আরেকটা প্রশ্ন, হেরিটেজ এই যখনই একটা ভারতের তো 99% লোক হচ্ছে হিন্দু কনভার্টেড, এটা ওরা স্বীকার করে না। ওদের শিক্ষা হচ্ছে যে সবসময় পূর্বপুরুষদেরকে অস্বীকার করা, তাদের হেরিটেজটাকে অস্বীকার করা, অ্যাজ ইফ তার আকাশ থেকে এসছে, তাদের কোনো পূর্বপুরুষ নেই। তাদের পূর্বপুরুষ যে হিন্দু ছিল, সনাতনী ছিল, এটা স্বীকার করাটাই খুব লজ্জার মনে করে। কিন্তু মুশকিল হচ্ছে কি, হেরিটেজটাকে অস্বীকার করতে গিয়ে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে। শূন্য তো কোথাও থাকবে না, এই শূন্যস্থানটাকে পূরণ করতে হবে। সেই পূরণ করার জন্য কতগুলো ফলস ফেব্রিকেটেড তারা স্টোরি তৈরি করে। আরেকটা জিনিস সর্বনাশ হয়ে গেছে, যে হেরিটেজ ছাড়া পৃথিবীর যে সমস্ত রেস বেঁচে আছে তারা ইন্টেলেকচুয়ালি খুব দুর্বল। পৃথিবীর যে কোনো যারা হেরিটেজকে অস্বীকার করেছে, পূর্বপুরুষ থেকে অস্বীকার করেছে, তাদের এই পৃথিবীতে অবস্থানটা খুব ফ্র্যাজাইল। তারা মেন্টালি মরালি খুব উইক। তারা উগ্র হতে পারে, কিন্তু মেন্টালি মরালি খুব উইক, খুব ফ্র্যাজাইল, ইন্টেলেকচুয়ালিও খুব উইক। যেটা হয়েছে যে ইসলামিক ওয়ার্ল্ড যারা তাদের পূর্বপুরুষকে অস্বীকার করেছে, এই পৃথিবীর ক্রিয়েশনসে, সায়েন্সের ক্রিয়েশনসে, কি বিজ্ঞান, কি সাহিত্য, কি দর্শন, সর্বত্রই প্র্যাকটিক্যালি কোনো কন্ট্রিবিউশন নেই। কারণ তারা সব কিছুতে ঐতিহ্যকে ধ্বংস করতে চেয়েছে। এই ঐতিহ্যকে ধ্বংস করতে গিয়ে তারা এই যে তাদের পূর্বপুরুষরা যে মূর্তি পুজো করতো, এই মূর্তিগুলোকে ধ্বংস করছে। এই মূর্তিগুলো ধ্বংস করতে গিয়ে লোককে দেখাচ্ছে, দেখো আমরা কত বড় ইসলামিস্ট, আমরা কত বড় কোরআনের ভক্ত, আল্লাহর ভক্ত, আমরা আল্লাহর সন্তান। এটা প্রমাণ করতে গিয়ে এই উগ্রতা। এবং কেউ হয়তো নাম সংকীর্তন করছে, তাকে মারধর করছে। কেউ হয়তো টিকি রেখেছে, তাকে টিকি কেটে দিচ্ছে। এইটা হচ্ছে উগ্রতা। এই উগ্রতা উদ্দেশ্য হচ্ছে তাদের ইতিহাস ঐতিহ্যকে অস্বীকার করার উগ্রতা। এবার আসছি আমি এক বখতিয়ার খিলজির ব্যাপারটাতে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস, এই মিথ্যা ন্যারেটিভগুলো তৈরি করছে এই লেফট হিস্টোরিয়ানসরা। কিরকম? 169। এবার আসছি আমি, যেমন কতগুলো মিথ্যা ন্যারেটিভ তৈরি করেছে ওরা। এই বখতিয়ার খিলজি নাকি অত্যন্ত গুণী মানুষ ছিলেন, এটা ইসলামিক এবং লেফটিস্ট হিস্টোরিয়ানসরা এটা প্রচার করে। বখতিয়ার খিলজি নাকি খুব গুণী মানুষ ছিলেন,
তিনি নাকি ভারতবর্ষ আক্রমণ করে আমাদের সমাজ ব্যবস্থায় যে বিভিন্ন রকমের ডিভিশনস ছিল, জাতপাত ছিল, সেই জাতপাতগুলোকে ভেঙে দিয়েছিলেন। তিনি যে ইসলামকে আনলেন এই ভারতবর্ষে এবং পূর্ব ভারতবর্ষে, নাকি জাতপাতগুলোকে তিনি রিমুভ করেছেন, একটা ঐক্যের প্লেন তৈরি করেছেন। এবং সেটা কীরকম তৈরি করে সেটা নিয়ে একটু কথা বলতে হবে। হ্যাঁ, একটু পড়ে দিই কীরকম, তারপর আমি কতগুলো জায়গায় আসব। ইতিহাস বিকৃতির প্রথম ধাপ বঙ্গের প্রথম ইসলামীয় আগ্রাসন ও তার পরবর্তী নায়কদের উদার এবং অসাম্প্রদায়িক মুক্তির দিশারি হিসেবে উপস্থাপনা করা। এবং অধুনা প্রয়াত বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক, শিক্ষাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদা উপাচার্য, 21 পদকপ্রাপ্ত বাংলাদেশের জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান একটি বইয়ের মুখবন্ধে লিখেছেন, 1205 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন খিলজির আগমনে এদেশে সাধারণ মানুষের নতুন করে চেতনা পেল। মানুষে মানুষে বিভাজন মুসলমান আমলে আর রইল না। মানুষে মানুষে বিভাজন মুসলমান আমলে আর রইল না। কি কথাবার্তা! পাল আমলেও যেটা ছিল না। মুসলমানরা একটা নতুন বিশ্বাসকে আনলেন, এদেশের সংস্কৃতিকে নতুন প্রাণ সঞ্চার করলেন এবং বিস্ময়কর মানবিক চৈতন্যের উদ্বোধন ঘটালেন। বিশেষ গুরুত্ব এবার সৈয়দ আলী আহসান এই বিস্ময়কর মানবিক চৈতন্যের উল্লেখ করেছেন। ইখতিয়ার উদ্দিন খিলজি ইতিপূর্বেই সেই চেতনার আলোক ছটায় চৈতন্যপ্রাপ্ত হয়ে বঙ্গ এবং মগধ আগমন হেতু এই দুই রাজ্যের সকল প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলি ধ্বংস করলেন। তার এমন তার নাকি ভারতবর্ষের জীবনে, বঙ্গদেশের জীবনে প্রাণ সঞ্চার করলেন। কি প্রাণ সঞ্চার করলেন? সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করে দিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল রাজা গোপাল প্রতিষ্ঠিত অদন্তপুরী, ধনপাল প্রতিষ্ঠিত বিক্রমশিলা এবং অবশ্যই সুপ্রসিদ্ধ নালন্দা বিশ্ববিদ্যালয়, যা লক্ষ লক্ষ বই ও পাণ্ডুলিপি মাসের পর মাস ইসলাম সেনার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়েছে। এরা নাকি বঙ্গদেশে নতুন নতুন উজ্জ্বল জীবন নিয়ে এলেন। বাবা, বিস্ময়কর এক চৈতন্য নিয়ে এলেন। সমস্ত পাঁজি পুঁথি বিশ্ববিদ্যালয়গুলো পুড়িয়ে দিলেন। তা সত্ত্বেও বখতিয়ারকে নিয়ে বাংলাভাষী মুসলমানদের রোমান্টিসিজমের শেষ নেই। ব্যতিক্রম ছিলেন না বাংলাদেশের আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত কবি আল আহমেদ। একাধিক পাঠাগার ধ্বংসের খলনায়ক বখতিয়ারের প্রশস্তি করে তিনি লিখেছেন, তিনি কবিতা লিখে প্রশংসা করে। অথচ এক সাক্ষাৎকারে এই লোকটি আবার বলেছে যে বইহীন পৃথিবী আমি কল্পনা করতে পারি না। এবং এই দেখুন, যে লোকটা বখতিয়ারকে প্রশংসা করছে সে লোকটাই আবার লিখছেন বইহীন পৃথিবী আমি কল্পনা করতে পারি না। অথচ এই সেই বখতিয়ার যার প্রশংসা এই সাহিত্যিক করছেন, একটার পর একটা বিশ্ববিদ্যালয়ে পুড়িয়ে ছাই করেছেন। এই দ্বিচারিতা বা বলা ভালো চিন্তার ব্লাইন্ড স্পটের মূলে যে এই বিস্ময়কর মানবিক চৈতন্য কাজ করেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এরা হচ্ছে এইরকম ঐতিহাসিক, এরকম ডিস্টোরিয়ানসেরা, এবং এগুলোকে বাম মার্কসিস্ট ঐতিহাসিকরাও সমর্থন করে এই গল্পগুলোকে। বখতিয়ারের ধ্বংসলীলা সম্পর্কে অবগত ছিলেন বলেই কি আল মাহমুদ কল্পনা করেছিলেন যে এই বঙ্গে মুসলমানরা ছিল নিপীড়িত, এবং তারা গল্পটা কি শুরু করলো, নাকি এই বঙ্গদেশে মুসলমানরা ছিল নিপীড়িত। জানি না, কিন্তু মাত্র 18 সৈন্য নিয়ে বখতিয়ার তথাকথিত বাংলা জয়ের যে গল্প, মিথ, বাম একটা সুন্দর সন্ধি এসছে, বামই ইসলামিক, বাম এবং ইসলামিক সন্ধি করলে বামই ইসলামিক, মানে একদম এই বাম হিস্টোরিয়ান্স মানে ডিস্টোরিয়ান্স আর ইসলামিক ডিস্টোরিয়ান্স, এরা হচ্ছে একে অপরের পরিপূরক, একই গ্রুপের ভাই ভাই। ইতিহাস ডিস্টোরিয়ান্সরা বলি এটাকে বদান্যতায় এই পশ্চিমবঙ্গেও বহুল প্রচারিত। তার সূত্রপাত মিনহাজি সিরাজের তবকায় ই নাসিরি গ্রন্থ,
কাহিনীটি যে অতিরঞ্জিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মূল বাহিনী ছিল পশ্চাতে। তারা কি গল্প রটায় যে 18 জন অশ্বারোহী এসে গোটা বঙ্গদেশ জয় করেছিল। কথাটা কত মিথ্যা! হ্যাঁ, সেই সময় শুধু নবদ্বীপটা ওরা দখল করতে পেরেছিল। মূল বাহিনী এটা ছিল সামনে, মূল বড় বাহিনী ছিল পেছনে পেছনে। এই অশ্বারোহী বাহিনী এরা ছিল সামনে। কিন্তু অধিকাংশ বাঙালি যা জানেন না তা হলো নবদ্বীপ সেনরাজাদের রাজধানী ছিল না, ছিল বিক্রমপুর। লক্ষণ সেন ছিলেন একজন পরম বৈষ্ণব। তিনি স্বয়ং এই উপাধি ধারণ করেছিলেন। জয়দেব ছিলেন তার অন্যতম সভাকবি। আক্রমণের সময় তিনি নবদ্বীপে তীর্থভ্রমণ করছিলেন। নবদ্বীপ ত্যাগ করে তিনি রাজধানী বিক্রমপুর থেকে যথারীতি তিনি তার শাসন কার্য চালিয়ে যান। লক্ষণ সেনের দেহাবসানের পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন প্রায় অর্ধ শতাব্দী রাজত্ব করেন। আরও তবকাত এ নাসিরিতে সে কথার উল্লেখ আছে। বিশেষ উল্লেখযোগ্য হল মিনহাজের বই এবং লক্ষণ সেন এবং কেশব সেনের প্রশস্তি থেকে আমরা জানতে পারি যে পূর্ববঙ্গ আক্রমণ করতে গিয়ে পিতা এবং পুত্র দুজনের কাছেই মুসলমানরা পরাজয় বরণ করে। সেন বংশের অবসানের কিছুকাল পরেই দেব বংশের উত্থান ঘটে, যাদের মধ্যে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন অরিরাজ, দনুজ মাধব, দশরথ দেব। দশরথ দেবের বিক্রমপুর প্রশস্তি থেকে জানা যায় যে তিনি গৌড় পুনরুদ্ধার করেছিলেন। এছাড়া ইয়াইয়া বিন আহমেদের তারিখ-ই মুবারক শাহী গ্রন্থে উল্লেখ আছে 1281 সালে গিয়াউদ্দিন বলবনের সঙ্গে সন্ধি স্থাপন করেছিলেন। মুদ্রা কথা বখতিয়ারের নবদ্বীপ আক্রমণের পর প্রায় শতাধিক বছর গৌড় ও পার্শ্ববর্তী অঞ্চল নিয়েই মুসলমানদের সন্তুষ্ট থাকতে হয়েছিল। বঙ্গের অধিকাংশ অংশেই হিন্দুদের রাজত্ব ছিল। এদিকে ধর্মস্থানের উপর আক্রমণের অবশ্য কোনো পরিসমাপ্তি ঘটেনি। বখতিয়ারের উত্তরসূরিরা ত্রয়োদশ শতকের জাফর খাঁ গাজী থেকে শুরু করে অষ্টাদশ শতকের মুর্শিদ গুলি খাঁ পর্যন্ত সকলেই বিহার না পেলেও মন্দির ভেঙেছেন। ইতিহাস বলে বাংলার প্রথম মসজিদ তৈরি হয় বাঙালির মন্দির ও রক্তের বিনিময়ে। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ লেখক গোলাম মুর্শিদের ভাষায় বঙ্গদেশের মুসলিম শাসনের প্রথম শতাব্দীর ইতিহাস তরবারি নিয়ে দেশ শাসনের ইতিহাস। সুলতান ও তার সামরিক কর্মকর্তা ও আমির ওমরাহরা স্থানীয় জনগণকে বশে আনার জন্য রক্তপাত করতে অথবা তার ধর্মীয় স্থান অপবিত্র করতে দ্বিধাবোধ করেননি। এর সবচেয়ে উল্লেখযোগ্য প্রতীক দৃষ্টান্ত হল শতাব্দীর একেবারে শেষে জাফর খানের ত্রিবেণীতে তিনি একটি বিরাট মসজিদ নির্মাণ করেছিলেন। তরবারি দিয়ে ধর্মপ্রচারের বিশেষ উল্লেখযোগ্য নজির হলো এই মসজিদ। 1298 সালে নির্মিত তার এই মসজিদে যে পাথর ব্যবহৃত হয়েছে সেসব পাথরের অনেকটাই উল্টো দিকে আছে হিন্দু দেবদেবীর মূর্তি। তাছাড়া এই মসজিদের উপর উৎকীর্ণ শিলালিপিতে গর্ব করে তিনি বলেছেন কিভাবে তরবারি দিয়ে কাফেরদের তিনি বিনাশ করেছেন। এই তো হচ্ছে ইতিহাস। মুসলমান বিজয়ের ফলে বাংলায় এলো এক নতুন যুগ। গুপ্ত যুগ থেকে সেন যুগ অবসান পর্যন্ত স্থাপত্য শিল্পে সর্বভারতীয় ঐতিহ্যের যে ধ্রুপদী রূপ সুপ্রতিষ্ঠিত হয়েছিল, আঞ্চলিক বৈশিষ্ট্য যা ছিল সমুজ্জ্বল, তার বিকাশ এবং গতি রুদ্ধ হয়ে গেল। ওরা গর্ব করে বলে ওরা নাকি নতুন নতুন যুগ নিয়ে এসছে। ওরা এত মিথ্যু, ওরা উইকিপিডিয়া ইউজ করে এবং সেখানে সমস্ত নামগুলোকে রিপ্লেস করে ডিস্টর্ট করে মিথ্যা ইতিহাস লেখে। একটা উদাহরণ, উইকিপিডিয়া নোয়াখালী হিন্দু গণহত্যার পেশাটিকে হিন্দুর পরিবর্তে মুসলমান এবং মুসলমানের পরিবর্তে হিন্দু শব্দ বসিয়ে ইতিহাসকে বিদ্রূপ করার একটা অপচেষ্টা ঢাকা হয়েছে। অর্থাৎ সেখানে নোয়াখালী যে হিন্দুরা আক্রান্ত হয়েছে, খুন হয়েছে, তার পরিবর্তে সেখানে লিখেছে ওরা মুসলমানরা আক্রান্ত হোক, খুন হয়েছিল। জাস্ট হিন্দুর জায়গায় মুসলমান হিন্দু বসিয়ে উইকিপিডিয়াতে ডিস্টর্ট করেছে। আরও আছে কি আছে,
যোগেন মণ্ডল নাকি নিজের বক্তব্যকে উপেক্ষা করে যোগেন মণ্ডলের যে স্টেটমেন্ট, কারণ রিজাইন করেছেন, সেটাকেও তারা বিকৃত করেছে। এবং যে কারণে যোগেন মণ্ডল ভারতে পালিয়ে এসেছিলেন তারা সেইটা লেখে না। সেখানে বলে তার মেয়ে আছে কলকাতায়, তার অসুস্থ ছিল, তাকে দেখভাল করতে গেছিল। এইসব হচ্ছে কল্পকাহিনী লেখে এরা মিথ্যাবাদী, এবং এগুলোকে সব এই মার্কসিস্ট ডিস্টোরিয়ানসরা এগুলো সাপোর্ট করে এই গল্পগুলোকে। এবার আমি অনেকক্ষণ হয়ে গেল, আমি আজকে থেমে যাব কয়েকটা জায়গাতে। সেন বংশের এবার একটা জিনিস বলে, এবার একটা ছোট করে বলে রাখি, বলে নাকি বাংলা ভাষার উন্নতি করেছিল। এখানে পরে একদিন ডিসকাস করব। রমেশচন্দ্র মজুমদার একদম আইটেম বাই আইটেম দেখিয়েছে যে মুসলমানদের বঙ্গদেশে আসার আগেই মঙ্গল কাব্য সিরিজের অনেকগুলো বড় মঙ্গল কাব্য লেখা হয়ে গিয়েছিল। আর একটা গল্প, যেটা এবার ছোট ছোট করে বলে আমি থেমে যাব, এই যে একটা আর্য আক্রমণ তত্ত্ব ইংরেজরা ম্যানুফ্যাকচার করেছিল। কি না, যীশুখ্রিস্টের 1500 বছর আগে 1500 বিসিতে এই আর্যরা নাকি ওদের তত্ত্ব অনুযায়ী, কেউ বলে ফ্রম সেন্ট্রাল এশিয়া, কেউ বলে ফ্রম ওয়েস্ট এশিয়া থেকে ভারতবর্ষে এসে আক্রমণ করে দখল করে ভারতবর্ষকে সভ্য করেছিল। এ হচ্ছে আর্য আক্রমণ তত্ত্ব। এবং পরবর্তীকালে এই আর্য তত্ত্বের পক্ষে কোনো রকম লজিক পাওয়া যায়, কোনো মেটেরিয়ালস পাওয়া যায়নি। এই মুহূর্তে পৃথিবীর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কোনো বিশ্ববিদ্যালয়ে এই তত্ত্ব নিয়ে কথা বলতে গেলে যে কথা বলতে তার পেছনে লাথি মারবে ওরা। হলো, আমি এ নিয়ে অনেক আলোচনা করেছি আগে। এইবার এই আর্য তত্ত্ব ইসলামিক হিস্টোরিয়ানসরা খুব সাপোর্ট করে, আর মার্কসিস্ট হিস্টোরিয়ানরা খুব সাপোর্ট করে, কংগ্রেসও সাপোর্ট করে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কি, কারণ এই যে গান্ধী নিজে রামায়ণ মহাভারতের ঐতিহাসিক দিকটা স্বীকার করেন না। এই যে মধ্যে ইতিহাসের কম্পোনেন্টস আছে, এটা উনি স্বীকার করেন না। ঠিক একই জিনিস নেহেরু এবং অল সিকুমাকু কঙ্গুজ। ওদের কথাই হচ্ছে যে ইংরেজরা দেশটাকে সভ্য করেছে, তার আগে মুসলমানরা ওয়েস্ট এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া থেকে ভারতকে সভ্য করেছে। অর্থাৎ বিদেশিরা এসে সভ্য করেছে। আমাদের কোনো সভ্যতা ছিল না, আমাদের কোনো জ্ঞান গরিমা ছিল না। আমাদের রামায়ণ মহাভারত, গীতা, ভাগবত, আমাদের বেদ সব নাকি কল্পকাহিনী। এটা বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে কংগ্রেস কেন এটা করে, সিকুরা কেন করে, কারণ এই কথা বলে ব্রিটিশকে প্লিজ করা যাবে। কারণ ব্রিটিশের যে পলিসিটাকে সাপোর্ট করা হলো। ব্রিটিশ কেন করে এটা? ব্রিটিশ করে এই তত্ত্বটাকে প্রচার করলে তাহলে ভারতবর্ষের লোক হীনমন্যতায় ভুগবে। ভারতের লোক এটা ভাবতে বাধ্য হবে যে তোমাদের কোনো অতীত ছিল না, গৌরব ছিল না, তোমরা অমানুষ ছিলে, তোমরা ছাগল গাধা ছিলে, তোমরা বানর ছিলে, তোমাদেরকে আমরা সভ্য করেছি। এটা একটা যার যদি হীনমন্যতায় ভোগে, তার যদি জাতির ঐতিহ্য সেই দিক ভুলে যায়, তাকে দমিয়ে রাখাটা সহজ। তার আগে ইসলাম তাই করেছে। ইসলাম এসে তরবারি দিয়ে দেশকে শাসন করেছে, সোর দিয়ে। ইসলামের 1000 বছর রাজত্বে প্রায় 60 কোটি লোককে ওরা খুন করেছে। এটা আমি বলছি না, এটা বলছে এই আধুনিক পৃথিবীর গত 200 বছরের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক উইলি ডুরান্ট বলছে যে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশে যেভাবে বিভিন্ন সাম্রাজ্য বিস্তার হয়েছে, শাসকরা যেভাবে দেশকে তরবারির আঘাতে অস্ত্র দিয়ে খুন খারাপি করে গেছে, এই ভয়ঙ্কর অত্যাচারের নোংরাতম ইতিহাস হচ্ছে মধ্যযুগে ভারতবর্ষের উপরে ইসলামের সোরের তরবারির যে আঘাত। ইজ দ্য ওয়ার্স্ট, ugliest, most notorious, darkest period of human history.
মধ্যযুগে ভারতের উপর ইসলামের রাজত্ব, এটা হচ্ছে আগলিয়েস্ট পিরিয়ড অফ হিউম্যান হিস্ট্রি, আগলিয়েস্ট। এটা উইলি ডুরান্ট বলছেন। হলো এই তো অবস্থা, এবং তাকে সমর্থন করে। এবং সেই যে বাবর, আকবর, তারা নাকি গ্রেট। এই যে কংগ্রেস রাজত্বে 7 দশকে পরপর 8খানা মুসলিমকে রেখেছিল এডুকেশন মিনিস্টার, তাদেরকে দিয়ে সিলেবাস তৈরি করিয়ে পড়ানো হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আকবর ওয়াজ গ্রেট, বাবর ওয়াজ গ্রেট, আওরঙ্গজেব ওয়াজ গ্রেট। যারা লক্ষ লক্ষ হিন্দু মন্দির ভেঙেছে, কোটি কোটি হিন্দুকে খুন করেছে, তারা হচ্ছে গ্রেট। এখানে অদ্ভুত মিল এই ইসলামিক ডিস্টোরিয়ান্স, মার্কসিস্ট ডিস্টোরিয়ান্স এবং শিকুমাপু কঙ্গু, এই সবাই এই জায়গাটা সবাই এক মিল। এবং সুরটা হচ্ছে এই, দেখো, বাইর থেকে আর্য আক্রমণ করে আর্যরা এসে তোমাদেরকে জ্ঞান দিয়ে গেছে, সভ্য করে গেছে। তারপরে পশ্চিম এশিয়া আর সেন্ট্রাল এশিয়া থেকে ইসলামিক এরা রুলার্স আছে, তোমাদের সভ্য করে গেছে। তারপরে ইংরেজরা তোমাদের আরও সভ্য করে গেছে, তার আগে তোমাদের কিছুই ছিল না। এই হচ্ছে ট্র্যাডিশন। তোমাদের একটা কাহিনী বলে বলবো। এটা ছিল সম্ভবত লাস্ট সেঞ্চুরির ওই শেষ দশকে, সেই দিনটা, সেটা ছিল একটা ডিসেম্বর মাস। আমি সাউথ ইন্ডিয়া যখন ভ্রমণ করছি, তখন খবর কাজে একটা বড় হেডলাইন। কি হেডলাইন? সোনিয়া গান্ধী হ্যাজ বিকাম দ্য কংগ্রেস প্রেসিডেন্ট। এটা বিভিন্ন সমস্ত ইংরেজি কাগজে হেডলাইন। এ নিয়ে হইচই। এটা যে কত বড় লজ্জার যে একটা শো কল্ড, আমি বহুবার বলেছি, কংগ্রেস ইজ নট দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল অর্গানাইজেশন অফ দ্য কান্ট্রি, ওল্ডেস্ট নয়। তার সত্ত্বেও ওরা জোর করে বলে, আলোচনা করেছি আমি। এবং তার অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হয়ে গেলেন বিদেশিনী, ইটালিয়ান। এটাকে নাকি একটা বৈপ্লবিক চিন্তা বলা হলো। এবং যখন সমালোচনা হলো, তখন ওই সময় দাক্ষিণাত্যে একটা ইটালিয়ান গ্রুপ, তখন ওরা ট্যুর করছিল। ওরা অবাক হয়ে বলল যে ভারতবর্ষ এত বড় দেশ, তখন 120 কোটি লোক, এত বড় ভারতবর্ষ, এত বড় পলিটিক্যাল পার্টি, 100 বছরের বেশি, তাকে রুল করার জন্য, তাকে দেখভাল করার জন্য একটা দেশের লোক পাওয়া গেল না। আমরা তো এই জিনিসটাকে, এই লোকটাকে তো, মহিলাকে তো চিনিই না। হতে পারে ও একটা কোনো ইটালিয়ার কোনো গ্রামের কোনো একটা মেয়ে হতে পারে। বলছে ওরা, ও তো ইটালিতে কোনো একটা ছোট ভিলেজে বা টাউনে একটা গ্রামে জিততে পারবে না, বিদ্রুপ করে বলছে ওরা। আর আমরা তখন নাচছি। তখন ভারতবর্ষের কিছু কিছু ইংলিশ মিডিয়া আর্টিকেলস বেরোলো, এটা একটা বিশাল জিনিস। আমাদের দেশকে একসময় আর্যরা এসে সভ্য করেছে, তারপরে মুসলমানরা, রুলাররা এসে সভ্য করেছে, তারপরে ইংরেজরা এসে শাসন করেছে, সভ্য করেছে, জ্ঞান দিয়েছে। তো ন্যাচারালি এটা তো কোনো, এর মধ্যে নতুন কিছু নেই। বিদেশ থেকে যত রক্ত আসবে, যত লোকে এসে আমাদেরকে বসবে, আমাদের দলের মাথায় বসবে, এতে কোনো পাপ নেই, বরং এটা তো ট্র্যাডিশন। এই লজিক দিয়েই বড় বড় আর্টিকেল লেখা হয়েছে। এবং সে সময় মনে রাখবেন, যেদিন সুব্রমণ্যম স্বামীর চেষ্টায় যেদিন ওর প্রধানমন্ত্রী হওয়ার পথে বাধা হয়ে গেল, কিন্তু বড় বড় আর্টিকেল লেখা হয়েছিল কত বড় ত্যাগী তিনি, নিবেদিতার মতো ত্যাগী, অ্যানি বেসেন্টের মতো ত্যাগী, মহান, একদম তিনি ত্যাগ করেছেন। উনি যে লাথি খেলেন, বা ও যে প্রেসিডেন্ট ওকে ডাকলো না, এই কথাটা চাপা দিয়ে দিল। উনি বিদেশিনী। আর্মি আপত্তি করেছিল, আর্মির 3 চিফ আপত্তি করেছিল, প্রেসিডেন্ট আপত্তি করেছিল, উনি হতে পারেননি। সেটাকে ন্যারেট করা হলো যিনি কত বড় ত্যাগী। এই সমস্ত ম্যানুফ্যাকচার স্টোরি দিয়ে চলছে। আরেকটা গল্প, যেটা এইটা বলে শেষ করে দেব, এইটা গল্পকার নজরুলের নাকি নোবেল প্রাইজ পাওয়ার কথা। রবি ঠাকুর নাকি কায়দা করে সেই নোবেল প্রাইজটা নিজে দখল করে নিয়েছে। ভাই, নজরুল যখন রবি ঠাকুর সাহিত্য লেখা শুরু করেছে, নজরুলের তখন জন্ম হয়নি। আর রবি ঠাকুর যখন নোবেল প্রাইজ পেল 1913-তে, তো নজরুলের একটা লাইনও সাহিত্য লেখেনি।
আরেকটা গল্প বলি, আরেকটা গল্প পরে কতক্ষণ হয়ে গেল শেষ করে দেব। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করলো ইংরেজরা, তখন নাকি আশুতোষ মুখার্জি রবীন্দ্রনাথ আপত্তি করেছিলেন। ইতিহাসটা সত্যি কি? সত্যি ইতিহাসটা কি? হ্যাঁ, আপত্তির কারণটা অন্য জায়গা ছিল। হ্যাঁ, তখন আশুতোষ মুখার্জি বলছেন যে তোমাদের শিক্ষাতে বঙ্গদেশেই বাজেট, তুমি যদি আরেকটা বিশ্ববিদ্যালয় তৈরি করো তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাজেটে কম পড়ে যাবে, টাকা কম পড়ে যাবে, তোমরা তাহলে বাজেট বাড়াতে হবে। তখন গভর্নরের সঙ্গেও একটা রফা হলো যে উনি গভর্নরের কাছ থেকে আরো 3টে প্রফেসরের পোস্ট আদায় করলেন। এই আদায় করে বাজেট পাশ হলো, বাজেট নিয়ে তখন উনি বললেন ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তখন হলেই তো হবে না, সেখানে ফ্যাকাল্টি বিভিন্ন লাগবে, ভাইস চ্যান্সেলর লাগবে, বিভিন্ন ডিসিপ্লিনের ফ্যাকাল্টি লাগবে, ওগুলো আমি সাপ্লাই করব। কারণ ওপার বাংলায় কোনো ফ্যাকাল্টির মতো লোক ছিল না, সব সাপ্লাই হয়েছে ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। এগুলো সাপ্লাই করেছেন আশুতোষ মুখার্জি। আর রবীন্দ্রনাথের চিন্তা ছিল যে ওখানে বিশ্ববিদ্যালয় হলে তার কতগুলো পজিটিভ নেগেটিভ সাইড আছে, সেগুলো চিন্তা করেই করতে হবে, সেটা কতখানি ফাংশনিং হবে। এবার আসল জায়গায় আসি। আসল কারা বাধা দিছিল? তারা কারা? তারা হচ্ছে আশরফ সম্প্রদায়। আশরফ সম্প্রদায় কি? মুসলমানদের যারা উচ্চ বর্ণের, যারা ধনী সম্পদশালী, তারা আশরফদের আপত্তি ছিল। আশরফরা দেখল যে এখানে যদি বিশ্ববিদ্যালয় হয়ে যায় তাহলে এখানে তো শিক্ষা দীক্ষা বেড়ে গেলে আমাদের প্রতিপত্তি থাকবে না। আশরফরাই সব থেকে আপত্তি করেছিল। আশরফরা জানতো যে আমাদের যা জনসম্পদ আছে, আমরা আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে বা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দূরে পয়সা কড়ি আছে আমাদের, সেখানে ছেলেদের পাঠিয়ে আমরা সেখানে ওখান থেকে শিক্ষিত করে আনবো, ডিগ্রি নিয়ে আনবো। আমাদের ঢাকায় কোনো রকম বিশ্ববিদ্যালয় আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের কোনো লাভ নেই, আমাদের যথেষ্ট টাকা পয়সা আছে, আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আর তাতে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ছেলে মেয়েদের পড়িয়ে আনবো, আমাদের দরকার নেই। বরং এখানে যদি হয় বিশ্ববিদ্যালয়, তাহলে শিক্ষার প্রচার হবে। যারা নিম্ন বর্ণের গরিব, যারা চাষাভুষো, যারা জোলা, যারা মাছ ধরে খায়, যারা জোলা, যারা তাঁত বনে, যাদেরকে অচ্ছুত যারা বলে মনে করে, যাদেরকে আশরফরা, তারা তো উন্নতি হবে, এই ভয়ে আশরফরা আপত্তি করেছিল। এই হচ্ছে ইতিহাস। আশরফদের আপত্তি ছিল। এবার পরে আমি একদিন আবার এই নিয়ে আলোচনা করব। আজকে এই যে এই জাতিভেদ প্রথা, এই যে ইসলাম বলে যে নাকি ওদের কোনো মূর্তি নেই, ওদের মূর্তি নেই। এই চাঁদটা কি? চাঁদটা কি? চাঁদটা কি? কোনো মূর্তি নয়। জাতিভেদ প্রথা নেই ওদের মধ্যে। শিয়া, সুন্নি, সুফি, এরকম 40 রকমের মুসলিমদের যে সেক্ট আছে, এ নিয়ে পরে আলোচনা করব। রক্তারক্তি করে, সুন্নিরা অন্য কাউকে মুসলমান বলে মনেই করে না। ওরা কুর্দদের কচু কাটা করে। তাদের অপরাধ কি? কুর্দরা তাদের আদিম কালচারটাকে ধরে রেখেছে, তাই ওদেরকে পিওর মুসলিম বলে মনে করে না। শিয়া সুন্নিদেরকে মুসলমান মনে করে না, আর সুন্নিরা শিয়াদের মুসলিম বলে মনে করে না। তাদের মুখেই বড় বড় কথা মানায় না। আর দুটো জিনিস আজকে পরে আরো আলোচনা করব, এগুলো একদিন ডিটেলসে, আজকে সময় নেই। দুটো জিনিস একটু বলে, আজকে গতকালের দুটো আর্টিকেল, গতকাল 18 ছিল, হ্যাঁ গতকাল 18, কলকাতা, দি স্টেটসম্যানসের ওয়ার অন টেরর কন্টিনিউজ।
এইটা এক রিটায়ার মেজর জেনারেল একটা লেখা, যে এই যে ভারতবর্ষের এই যে ওয়ার অন টেরর এইটা এটা এটা চলবে চলবে এই যে উনি খুব বিশাল আর্টিকেল আপনারা পড়ে নেবেন, আমি অল্প 5 মিনিট বলে থেমে যাব। কাশ্মীরে যে টেরর ফান্ডিং এর রুটগুলো তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এজেন্সি দিয়ে ব্লক করেছে, ফলে ওখানে আর এই স্টোন পেল্টিং গুলো করতে পারছে না। এখন ওদের দে হ্যাভ সেন্ড দেয়ার টেররিস্ট টু ডিফারেন্ট পার্টস অফ কান্ট্রি, এবং টেরর মেকানিজমটাকে ওরা চেঞ্জ করেছে। ওরা এখন একদম হোয়াইট কলার টেররিস্ট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, এদেরকে ধরে ধরে বিভিন্ন রকমের মডিউল তৈরি করেছে। সেইগুলো নিয়ে ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে তারা চুপচাপ বসে আছে, তৈরি হয়ে আছে, ওয়েল কানেক্টেড, সাইলেন্ট, একদম বসে আছে চুপচাপ, কেউ বাইরে থেকে বুঝতে পারবে না। সাডেনলি কমিউনিকেশন হবে এবং সেখানে তারা ইরাপশন করবে, ব্লাস্ট করাবে। এটা ভয়ঙ্কর জায়গা, এবং এই জায়গাটা, এবং এর মধ্যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসররা সব এসে যাচ্ছে। ইঞ্জিনিয়াররা কেন এসে গেছে? কারণ ইঞ্জিনিয়াররা এক্সপ্লোসিভ মেকানিজমটাকে তারা ভালো, তারা জানে। ডাক্তাররা কেন এসে গেছে? কারণ যে কেমিক্যালসগুলো অ্যাজ ইফ মেডিসিনস বলে প্যাকেট করে করে বিভিন্ন জায়গায় তারা ডিস্ট্রিবিউট করতে, তারা পাঠাতে পারবে। এবং ডাক্তারদের একটা ন্যাচারাল কন্ট্যাক্টস থাকে, সে তাদের সোশ্যাল পজিশনসটাকে ইউজ করা হচ্ছে। এটা ভালো আর্টিকেলস আছে এগুলো। এবং ভারতবর্ষের টেরোরিস্ট মেকানিজম যেগুলো engineered by the enemy countries, Pakistan and Bangladesh, Turkey, all these things, পাল্টাচ্ছে, মেকানিজম পাল্টাচ্ছে। আর একটা আর্টিকেল খুব ভালো, আপনারা দেখে নেবেন, গতকালের ঢাকা জোয়ার উইদিন বাই সুবীর ভৌমিক। উনি দীর্ঘদিন বিবিসির রিপোর্টার ছিলেন, আর উনি বাংলাদেশ সম্বন্ধে খুব ওয়াকিবহাল। উনি একটা জিনিস লিখছেন যে বাংলাদেশে যে জিনিসটা ঘটে গেল, এতে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে ইন্ডিয়ার যে টাসেলটা, সেটা তো একটা দিক, তার থেকে আরো বড় দিক হচ্ছে বাংলাদেশের ভেতরে নিজেদের মধ্যে টাসেলটা আরো বড় হলো। এবার অন্য দিকটা বলি, আমি বহুবার বলেছি, বাংলাদেশ যেটা শুরু হয়েছে, এটাকে আমি আবার বলছি, বাংলাদেশের মুক্তি সংগ্রামের সেকেন্ড ফেজটা স্টার্ট করছে। এটা অন্য রূপ নেবে। আমি আবার বলে রাখি, ওপার বাংলায় যাকে সর্বশ্রেষ্ঠ বাঙালি বলা হয়, মুজিবুর রহমান তার জীবনে অনেক ক্রাইমস করেছেন। শেখ হাসিনাও অনেকগুলো ভুল করেছে। এই ভুলের প্রায়শ্চিত্ত তাকে দিতে হচ্ছে। যাই হোক, হি ইজ প্রোটেক্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইজ ফোর্সেস, কিন্তু কারেকশন দরকার। এবং বাংলাদেশের মধ্যে যে জিনিসগুলো ঘটবে, এবং ভারত সরকার, ভারতের বিভিন্ন এজেন্সি যেভাবে অপারেট করবে, সে অপারেশনটা আমাদের চিন্তার বাইরে হবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, যেমন আমি বহুবার থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গলে যে পলিটিক্যাল রিয়াকশনসগুলো হবে, যেভাবে বৃত্তগুলো ঘুরবে, বাংলাদেশেও ঘুরবে, এবং একই সময় ঘুরবে। দুটো জায়গাতেই রিয়াকশনসগুলো একই সময়ে ঘটবে। আমি কয়েক বছর ধরেই বলছি, এবং তার কারণটা বোথ দিস বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড দ্যাট বেঙ্গল দ্যাট ইজ পাকিস্তান, দু জায়গাতেই অসংখ্য বিদেশি শক্তির প্লে অ্যান্ড ইন্টারপ্লে। এর মধ্য থেকে নতুন ভারতবর্ষকে বের করে আনতে হবে। মনে রাখবেন, আরেকটা জিনিস বলে রাখি, পাকিস্তান এবং তুর্কি আফটার দেয়ার অপারেশন সিন্দুর, ওরা আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট বর্ডারের থেকে ওরা ইস্ট বর্ডারকে টার্গেট করেছে, কারণ ওয়েস্ট বর্ডার অনেক বেশি ডিফেন্ডেড, এবং আমাদের আর্মি পজিশনসগুলো অনেকটা গিয়ার আপ আছে টু ট্যাকেল দ্য ওয়েস্ট পাকিস্তান। ইস্ট বর্ডারটাকে ট্যাকেল করার জন্য
বাংলাদেশ থেকে কোনো অ্যাটাক বা নর্থ থেকে অ্যাটাকটাকে অতখানি গিয়ার আপ নেই। সেইটাকে পাকিস্তান মনে করেছে আমি থ্রো বাংলাদেশ, হেল্প বাই তুর্কি অ্যান্ড অল দিস এনিমি ফোর্সেস, আমি ইন্ডিয়াকে এখানে হ্যারাস করব, ডিস্টার্ব করব, ডিস্টেবিলাইজ করব। সুতরাং ভারতবর্ষের সেন্ট্রাল এজেন্সি ইনক্লুডিং আর্মিকে এখন গিয়ার আপ করতে হচ্ছে টু ট্যাকেল দিস নিউ এনিমি represented by Mohammad Yunus, the deep state agent, notorious deep state agent। এই জায়গাটা নতুনভাবে এগুলো সাজানো হচ্ছে। খেলা হবে, খেলা খুব ভালোই হবে, খেলা ভালোই হবে, ভালোই হবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, আমি বহুবার বলেছি যে ওপার বাংলার মোহাম্মদ ইউনুস আর এপার বাংলার এই যে আমাদের যে সকল ইকোনমিক্সের নাকি পণ্ডিত লোক অমর্ত্য সেন, এই দুটোই হচ্ছে ডিপ স্টেট এজেন্ট, নোটোরিয়াস। এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর বাঙালি বুদ্ধিজীবী আছে, সিকুলার বুদ্ধিজীবী আছে, যারা এই মোহাম্মদ ইউনুস আর অমর্ত্য সেন খুব প্রশংসা করে। এদের লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। এই দুটো নটোরিয়াস ডিপ স্টেট এজেন্টকে এরা প্রশংসা করে, দুটোর কোনোটাই মানুষ নয়। এই বলে শেষ করি। শুভরাত্রি। শুভরাত্রি। অশোক দাদা, আমিও ইতিহাস ঘেটে পেয়েছি যে লক্ষণ সেন রাজত্ব করেছিলেন, তার ছেলে রাজত্ব করেছিলেন, তার রাজ্য দখল করতে পারেন, নদিয়া পর্যন্ত এসে খিলজিকে থেমে যেতে হয়েছিল। থ্যাংক ইউ। বামপন্থী কখনো এই আন্দোলনের মধ্যে সাম্প্রদায়িক চরিত্র খুঁজে পায়নি, সর্বদা মিথ্যে প্রচার করেছে। ইয়েস, জয়দেব বাবু। ভারতের মাটিতে ইসলামকে পুনরায় প্রতিষ্ঠা করা, কারণ আদালতে আটক ওয়াহাবি সদস্যরা নিজেদের তারিখে আহমেদ বলে উল্লেখ করেন। হ্যাঁ, ওয়াহাবি। আর অনেকগুলো পয়েন্টস বাকি রয়ে গেল, এগুলো পরে একসঙ্গে আলোচনা করব। অনেক শুভরাত্রি, শুভরাত্রি।